এখন কি কস্ট অডিট দেখা যায় ভাই? জি স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার আগের কোশ্চেন জানার আগ্রহটা খুব ভালো লাগলো। তো সেটা হচ্ছে যে আমি আপনাকে একটু পরেই ক্লাস শেষ করে এটার এই কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। So welcome all of you to this once again. This class is cost audit. এই cost audit in Bangladesh context এ আমরা দেখবো। আসলে গ্লোবালি cost auditটা বাংলাদেশ আর সাবকন্টিনেন্টে বেশি প্রমিনেন্ট, বেশি স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এবং শ্রীলঙ্কাতেও কিছু কিছু ক্ষেত্রে খুব দেখা হয়, বাট অন্য জায়গায় কস্ট অডিটটা আইডিয়াটা এইভাবে আসলে খুব একটা নাই। সো এখানে বেসিক অফ কস্ট অডিট, তাহলে কি বলছে? কস্ট অডিট মিনস, বোধহয় একটা শব্দ আসছে, যদি কাইন্ডলি দয়া করে আপনারা যারা কথা বলবেন না তারা যদি মিউট করে রাখেন তাহলে হয় কি ওই যে শব্দটা হয় না। হ্যাঁ, একটু কাইন্ডলি কোশ্চেন করলে আনমিউট করে কোশ্চেন করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সো বলা হচ্ছে দ্য কস্ট অডিট মিনস দ্য অডিট অফ কস্ট রেকর্ড। তাহলে কস্ট রেকর্ড বলে একটা কথা আছে এবং বাংলাদেশের কোম্পানি আইনে এই কস্ট রেকর্ডের কথা বলা আছে সেকশন 181 এ ক্লিয়ারলি বলা আছে। তাহলে কি বলা হলো? কস্ট অডিট মিনস the audit of cost record to ascertain their accuracy and ensure the cost accounting plan is carried out as determined by the company. তাহলে কোম্পানি যেভাবে চাচ্ছে, কোম্পানির স্বার্থে, কোম্পানির বেটারমেন্টের জন্য কস্ট অডিট করতে যাওয়া মানে হচ্ছে কস্ট রেকর্ড, মানে কস্ট রেকর্ড এবং এর অ্যাকুরেসি এবং এর প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল আউটকাম, এগুলো দেখাই হচ্ছে কস্ট অডিট। কস্ট অডিট ইনভলভস কি কি? ভেরিফিকেশন অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড টু এনশিওর দ্য অ্যাকুরেসি অফ দ্য কস্ট অ্যাকাউন্টস, cost reports, cost statements, cost data, and cost accounting techniques. Number 2, examine of these records to ensure that they adhere to the cost accounting principles, plans, procedure, and objective. আচ্ছা, আপনারা ধরে নেন যে এই স্লাইড থেকে আপনারা প্রায় অলমোস্ট ধরেন 10 মার্কসের অ্যান্সার করতে পারবেন। কেন? বিকজ আসলে আলটিমেটলি থিওরিটিক্যাল সাবজেক্টের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কনসেপ্ট যদি বুঝে ফেলেন, এরপরে আপনারা এই দীর্ঘদিনের আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে এটা চমৎকার করে ইউ ক্যান রিপ্রোডিউস। তাহলে কি হলো এখানে আমরা আবার যদি দেখি সংজ্ঞাটা, প্রথম হচ্ছে যদি বলছে কস্ট অডিট মিনস দ্য অডিট অফ কস্ট রেকর্ড। তাহলে কস্ট রেকর্ড থাকতে হবে একটা অর্গানাইজেশনে, খরচের যে খাতগুলো, হ্যাঁ, এই কস্ট রেকর্ড থাকতে হবে টু অ্যাসার্টেইন দেয়ার অ্যাকুরেসি, এটা কি প্রপারলি অ্যাকুরেট কিনা, নাকি ভুলভাল করে দেওয়া হয়েছে, নাকি খরচ করছে 10 টাকা দিছে 5 টাকা, অথবা 5 টাকা খরচ করে 20 টাকা লিখে রাখছে। অ্যাকুরেসি এন্ড টু এনশিওর দ্য কস্ট অ্যাকাউন্টিং প্ল্যান। তাহলে নিশ্চয়ই আপনার কস্ট অফ প্রোডাকশন একটা প্ল্যান থাকবে, আপনার লেবার কত লাগবে, ওভারহেড কতটা লাগবে, ম্যাটেরিয়াল কতটা লাগবে, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত লাগবে, ডাইরেক্ট লেবার কত লাগবে, এবং আদার ওভারহেড, তার মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং আদার ইউটিলিটি সব মিলে কত লাগবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ কস্ট অ্যাকাউন্টিং প্ল্যান ইজ টু ক্যারিড আউট as determined by the company। এবং কোম্পানির প্ল্যান, অ্যানুয়াল বিজনেস প্ল্যানে আপনার সেলস কত 100 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 60 টাকা, এই 60 টাকার ব্রেকআপটা সবই কিন্তু থাকবে। পরে বলা হচ্ছে কস্ট অডিট ইনভলভস কি কি? ইনভলভস ভেরিফিকেশন অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড টু এনশিওর দ্য অ্যাকুরেসি অফ দ্য কস্ট অ্যাকাউন্টস, কস্ট রিপোর্টস, কস্ট স্টেটমেন্ট, কস্ট ডেটা এন্ড কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স। এগুলো লাল করে রাখছি কেন? কস্ট অ্যাকাউন্টটা আপনার প্রপারলি চেক করতে হবে, কস্ট রিপোর্টটা চেক করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড রিপোর্ট যেটা, কস্ট স্টেটমেন্ট যেটা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট ডেটা মানে ডেটা মানে কি কি ডেটা আছে এর ভিতরে ডেটা। আমি কস্ট অ্যাকাউন্টিং এর, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা রিয়েল রিপোর্ট আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমি বলেছিলাম আগে, আপনারা কত ক্লাসে চেয়েছিলেন, ডোন্ট ওয়ারি, আমি এইটা প্রাইমারি লেভেলে প্রত্যেকটা টপিক শেষ করার পর এটা একদম ডিটেইল কাজের প্রসেসটা সহ একটা রিপোর্ট শেয়ার করবো। এরপর বলা হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স। আচ্ছা, এটা গেল। এরপর বলা হচ্ছে সেকেন্ড, এক্সামিন দেয়ার রেকর্ড টু এনশিওর দ্যাট দ্য অ্যাডহিয়ার দ্য কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তাহলে যদি আপনার কোম্পানি অ্যাক্টের কিছু বেসিক প্রিন্সিপাল যদি থাকে, অ্যাকাউন্টিং এর যদি কিছু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থাকে, লাইক একটু আগেই যিনি বলছিলেন যে আইএএস আইএফআরএস ইজ দ্য প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যদি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এন্ড এই কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো প্রপারলি ফলো হচ্ছে কিনা, প্ল্যান গুলো ফলো হচ্ছে কিনা, প্রসিডিওর এন্ড অবজেক্টিভ উদ্দেশ্য আসতেছে কিনা, এইটাই হচ্ছে কস্ট অডিটের মেইন এরিয়া। তাহলে কি কস্ট অডিটের মেইন যে এরিয়া, বড় এরিয়াটা কি বোঝা গেল এইখান থেকে?
জি স্যার। ওকে ওকে, আচ্ছা এখন আপনি আসেন, সেটা হচ্ছে কস্ট অডিট প্রসিজার। প্রসিজারটা কি? এটা হচ্ছে এরকম, প্রথমে রিভিউ রিভিউ করবেন কি, আস্তে আস্তে ডিটেইলে যাবেন। রিভিউটা কি হবে? কস্ট রেকর্ড আর প্রপারলি ড্রন আপ এন্ড দ্য ইন্টারনাল কন্ট্রোল অন কস্ট অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্ট বুক। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এর ফ্যাক্টরির যে কস্ট অফ গুডস সোল্ড, ফ্যাক্টরির যে কস্ট এলিমেন্ট, আই মানে হচ্ছে স্টেট এই আপনার যে স্টক শিট, স্টক রেকর্ড, লেবার শিট, লেবারের যে পেমেন্টের শিট ওইটা, ইভেন ফ্যাক্টরির যে প্রাইমারি সোর্স ডকুমেন্ট লাইক হচ্ছে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার এর বিল, এই সমস্তগুলো প্রপারলি আপনার ড্র রাখা হয়েছে কিনা এবং সেটা কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড বইতে উঠছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট রিভিউ করা। দেন ভেরিফিকেশন, প্রথম হচ্ছে রেকর্ড আছে, এখন আপনি দেখবেন যে রেকর্ডটা ঠিক আছে কিনা। ভেরিফিকেশন অফ দ্য অ্যাকিউরেসি অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড information maintained by the company and cost accounting plans, principles, procedure and objectives are adhered to. তাহলে প্রথম হচ্ছে প্রাইমারি দেখলেন যে আছে কি নাই, পরে দেখলেন আছে সবই, এখন দেখলেন যে ভাই আছে তো, তাহলে ঠিক মতো আছে কিনা নাকি ওই আপনার জাস্ট আই ওয়াশ করা হয়েছে, মানে রাখার জন্য রাখা হয়েছে। এরপরে যখন আপনি টোটাল ভেরিফিকেশন শেষ করলেন, নাও ইউ হ্যাভ টু ড্র ইউর রিপোর্টিং, মানে কস্ট অ্যাকাউন্টিং কস্ট অডিট রিপোর্ট ড্র করতে হবে। তখন আপনি কি করবেন? সার্টিফিকেশন রিগার্ডিং কারেক্টনেস অফ দ্য অ্যাকাউন্টস এন্ড কস্ট অডিট রিপোর্ট। তাহলে কস্ট অডিট যে রিপোর্টটা আছে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট, লেবার শিট, ওভারহেড শিট, তারপর হচ্ছে যে ডাউন টাইম কতটুকু ছিল, আপনার থ্রুপুট পিরিয়ডটা চেক করবেন। এই টার্মগুলো আপনারা সামনে আরো আমি ডিটেইল বলবো। সো টোটাল জিনিসগুলো আপনি কিন্তু এটাকে দেখে ফাইনালি বের করতে পারলেন না যে এখানে কোনো রকম ভ্যারিয়েন্স আছে কিনা। যদি থাকে তাহলে রিপোর্ট করবে, না থাকলে ফ্রেশ রিপোর্ট। যদি এখানে আপনি দেখেন অনেক ব্যত্যয় আছে তাহলে কোয়ালিফাইড রিপোর্ট দিবেন। যদি দেখেন যে কস্ট অ্যাকাউন্টিং এ কিছু রাখেই নেই, অনেক অর্গানাইজেশন আছে, তাহলে আপনি এখানে বলবেন কিছুই যেহেতু নাই আমি ডিসক্লেমার ওপেন দিলাম, আমার কাজ করার সুযোগ নেই। আবার রেকর্ড সব আছে কিন্তু রেকর্ড সব ভুলভাল, হ্যাঁ, এবং 10 টাকার খরচ করে 20 টাকা করে রাখছে, কিছুই করেনি, উল্টাপাল্টা করছে। দেওয়ার কথা হচ্ছে আপনার হচ্ছে যে পটেটো চিপসে পটেটো দেয়া না দিয়ে কেমিক্যাল ঢুকায় বসে আছে। আপনার থাকার কথা হচ্ছে যে আপনার থাকার কথা হচ্ছে ধরেন কি বলে আমরা জানি যে জুস করে, ম্যাঙ্গো জুস করার কথা, দেখা গেল আছে কেমিক্যাল দিয়ে বানিয়ে, হয়তো আপনার যে কি বলে আপনার ম্যাঙ্গোর বদলে অনেক জায়গায় দেখি আমরা যে আপনার লাউ বা কুমড়া এই ধরনের জিনিস করে রাখছে। সো আপনি যদি এটা ভেরিফাই করতে পারেন যে এখানে আছে রেকর্ড, বাট যা আছে তার পুরোটাই হচ্ছে ফ্রড অ্যান্ড এররে ভরা, তখন আপনি একটা অ্যাডভার্স অপিনিয়ন দিয়ে চলে আসবেন। সো এটা গেল ইস্যু। এরপরে আসে মেইন অবজেক্টিভ অফ কস্ট অডিট। মেইন অবজেক্টিভ অফ কস্ট অডিট সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রসপেক্টিভ অবজেক্টিভ, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ অবজেক্টিভ। হ্যাঁ, প্রসপেক্টিভ আর কনস্ট্রাকটিভ শব্দের ভিতরেই কিন্তু বোঝা যায়, তারপরে আমি ব্যাখ্যাটা করতেছি। মেইন অবজেক্টিভ অফ কস্ট অডিট কি, প্রসপেক্টিভ অবজেক্টিভ কি? আইডেন্টিফাই দ্য আনডিউ ওয়েস্টেজ or losses and ensure the costing system determine the correct and realistic cost of production. আচ্ছা, এইখানে একটা আপনাদের একটা রিয়েল লাইফ রিসেন্ট একটা উদাহরণ দিই, আপনাদের উদাহরণ দিলে মনে থাকবে। সেটা হচ্ছে আমাদের চার্টার সেক্রেটারি কাউন্সিলে আছেন শফিকুজ্জামান ভাই, উনি হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সের হচ্ছে এডিশনাল সেক্রেটারি। উনি আবার এই যে ভোক্তা অধিকারের চেয়ারম্যান করছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো ওনার আন্ডারে স্ট্রং কমিটি আছে, এই কমিটি রিসেন্টলি অনেক কাজ বেড়ে গেছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে ভোজ্য তেল, হ্যাঁ, তেলের দাম নিয়ে। তো বিভিন্ন অর্গানাইজেশন এই ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করছে। ওই কমিটিতে আমাদের বিভিন্ন প্রফেশনালরা আছে। তো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট একটা প্রফেশনাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, আমি আর নাম বলতে চাচ্ছি না, তো উনি ওই কমিটির মেম্বার করা হয়েছে। এটা অ্যাডহক বেসিসে অনেক কমিটি, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনার এক্সপার্ট প্যানেল মেম্বার হিসেবে আমি কাজ করেছি। আমাদের চার্টার সেক্রেটারি থেকে দুইজন ছিলেন, একজন হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট মুজাফফর আহমদ স্যার ছিলেন, আমি ছিলাম। অন্য অন্য প্রফেশনাল ইনস্টিটিউট থেকেও এখানে ওই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে 14-15 জন প্যানেল মেম্বার ছিল, যারা যেটাকে বলা এক্সপার্ট প্যানেল মেম্বার, আমরা ইনক্লুডেড ছিলাম। তো সিমিলারলি এই যে ভোক্তা অধিকারের এখানে প্রফেশনাল ইনস্টিটিউট থেকে রিপ্রেজেন্টেটিভ চাওয়া হয়েছে এবং ওখানে ছিল। তখন তারা একটা জিনিস বলেছে যে আপনার কস্ট শিট নিয়ে আসেন। কস্ট শিটে দেখে যে তেল আছে না, ভোজ্য তেল,
এই ভোজ্য তেলের ইভাপোরেশন মানে উড়ে যায় অথবা সিঙ্কেজ বলে, এই যে চয় চয় নষ্ট হয়, এইটার পার্সেন্টেজ দিছে 4.5 না 5%। তখন এটা নিয়ে ডিটেইল কাজ করে দেখে যে সারা পৃথিবীতে ভোজ্য তেল বা এই ধরনের তেল, সয়াবিন, কেরোসিন, সয়াবিন, সরিষার তেল বা সানফ্লাওয়ার অয়েল, এই ধরনের অয়েলগুলোর যে ইভাপোরেশন হয় বা যে ধরনের সিঙ্ক্রেজ হয়, লিকেজ হয়, এটার পার্সেন্টেজ কোনোভাবেই এই নর্মাল এবং অ্যাবনর্মাল লস দুটো যোগ করে কোনোভাবে 1.5%-এর বেশি হয় না। 1.5% বা ম্যাক্সিমাম 2.5% বা 2%-ই ধরেন। বাংলাদেশের এই যে কস্ট শিট জমা দেওয়া হয়েছে, এখানে দেখা গেছে এটা 4.5%-এর মতো। তখন বলছে ভাই এখানেই তো আপনি এটা ভুল করে ফেলছেন, কস্টিং এ ভুল আছে, অতএব আপনি 2-2.5% কমাইলে আপনার প্রাইসিং বাড়াইতে হয় না, আপনি যে দামে বিক্রি করছেন এই দামে বিক্রি করলে আপনার প্রফিট থাকবে, এখানে আপনার কস্টিং ভুল আছে। এটা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বললাম। জিনিসটা কি বোঝা গেল উদাহরণটা? জি স্যার। তাহলে কস্ট অডিট নিয়ে যদি এরকম একটা কোশ্চেন আসে আপনাদের, আমি গতবার সেশন করতে যে ক্লিয়ারলি এরকম আসছে, ম্যাটেরিয়াল নিয়ে আসছে, ওভারহেড নিয়ে কথা আসছে, সো এই গল্পটাকে একটু কোনো জায়গায় এক্সাম্পল আকারে দিতে পারবেন না চট করে, যে এরকম একটা ঘটনা ঘটছে? এটা তো পত্র পত্রিকা আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আসলো? প্রসপেক্টিভ অবজেক্টিভ, আইডেন্টিফাই দ্য আনডিউ ওয়েস্টেজ অর লস। এই যে ওয়েস্টেজের প্রসঙ্গে বলছিলাম, এই কথাটা আসছিল ওইখানে। আইডেন্টিফাই দ্য আনডিউ ওয়েস্টেজ অর লসেস এন্ড এনশিওর দ্য কস্টিং সিস্টেম ডিটারমাইন্স দ্য কারেক্ট এন্ড রিয়েলিস্টিক কস্ট অফ প্রোডাকশন। এক। এবার কনস্ট্রাকটিভ অবজেক্টিভ কি? দ্য cost audit provides useful information to the management regarding the regulating production, economical method of operation, reducing cost of operation and reformulating cost. তাহলে প্রসপেক্টিভ হচ্ছে আপনি হচ্ছে যে বের করলেন ওয়েস্টেজ লসেস, এগুলো দেখলেন। আর কনস্ট্রাকটিভ হচ্ছে আপনার রেগুলেটিং দ্য প্রোডাকশন প্রসেস ঠিক আছে কিনা, ইকোনমিক মেথড হচ্ছে কিনা, এখানে কি লেবার বেশি ইউজ হচ্ছে কিনা, এখানে কোনো ডাউন টাইম আছে কিনা, এখানে থ্রুপুট প্রসেসে কোথাও দেখা যাবে যে গ্রুপ ওয়ার্কে যে কোনো একটা জায়গায় বটলনেক ক্রিয়েট হচ্ছে, হয়তো মনে করেন যে 3 জন লেবার কাজ করছে, 2 জন হয়তো খুবই ফাস্ট কাজ করছে, থার্ড জনের কাছে যে অনেক কাজ জমে যাচ্ছে, ফলে এই 2 জন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এরকম গ্রুপ ওয়ার্কে দেখা যায় অনেক জায়গায় স্ল্যাক টাইম তৈরি হয়, স্ল্যাক টাইমটা আছে কিনা, এই জিনিসগুলো রিডিউস করাকে বলে কনস্ট্রাকটিভ অবজেক্টিভ। এটা একটা ইস্যু। তাহলে টাইপ অফ কস্ট অডিট হচ্ছে কস্ট অডিট বাই ট্রেড অ্যাসোসিয়েশন। অনেক সময় দেখা যায় যে আপনার এই যে আমরা এই যে একটু আগে যেমন আসলে এইটাই তো রিয়েলিস্টিক উদাহরণ, যে আপনার যখন ভোজ্য তেলের অ্যাসোসিয়েশন থেকে গেল, তারাও একটা কিন্তু কস্ট করে গেছিল এবং তারাও নিশ্চয়ই এভারেজে কোনো অডিটর বা অ্যাকাউন্টেন্ট দিয়ে এটা করাইছে। তো এই যে অ্যাসোসিয়েশন থেকে, ট্রেড বডির থেকে অনেক সময় বিভিন্ন সময় এটার কস্ট অডিটের একটা রিকোয়ারমেন্ট তৈরি হয়। তারপরে তৈরি হয় কোথায়? তারপরে তৈরি হয় কস্ট অডিট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। এই যে একটু আগে যেটা বললাম যে ওইটা কিন্তু অ্যাসোসিয়েশন করে নিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্ট আবার গভর্নমেন্টের ভোক্তা অধিকার থেকে কিন্তু এটাকে রিচেক করা হয়েছে, ওইতে স্ট্রং কমিটি তৈরি করে এটা অডিট করা হয়েছে। তারপরে কি স্ট্যাটুটরি কস্ট অডিট। অনেক সময় স্ট্যাটুটরি কস্ট অডিটটা কে বলতে পারবেন হোয়াট ইজ মিন বাই স্ট্যাটুটরি কস্ট অডিট? বলেন তো। এনিওয়ান? শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে কিন্তু ওকে করে নাই মনে হয়, ওকে জানে না মনে হয়। ওকে ওকে অকাশনে স্ট্যাটিউটরি কস্ট অডিটটা রেগুলেটরির দ্বারা যেটা মানে আপনার আইনগতভাবে যেটা করতেই হবে বা যেটা অডিটটা মানে আপনার বাধ্যতামূলক আর কি করা যেটা। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ একদম ঠিক বলছেন। ওইটা হচ্ছে ওই যে আপনার কতগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম কস্ট অডিট ম্যান্ডেটরি করে দিচ্ছে। যেমন ফুড অ্যান্ড সুগার, তারপর টেক্সটাইল, হ্যাঁ এরকম আগে ছিল 12টা, আমি আপনাদেরকে একদম ওই সার্কুলারটা দিয়ে দিব। হ্যাঁ এরকম টাইম টু টাইম কতগুলো সেক্টরের কোম্পানিগুলোকে কস্ট অডিট ম্যান্ডেটরি, সুগারের সব কোম্পানি কস্ট অডিট ম্যান্ডেটরি, ঠিক আছে এরকম। তারপরে ফার্মাসিউটিক্যালস এর কিছু কিছু কোম্পানি কস্ট অডিট ম্যান্ডেটরি। সো যেগুলোতে ম্যান্ডেটরি সেগুলোকে স্ট্যাটুটরি বলে। যেমন আমাদের স্ট্যাটুটরি অডিট মানে হচ্ছে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল অডিটের যে সিএ ফার্ম দিয়ে অডিট করা, এটা স্ট্যাটুটরি অডিট মাস্ট। স্ট্যাটুটরি কস্ট অডিট আছে,
স্ট্যাটুটরি কিন্তু স্ট্যাটুটরি হচ্ছে সেক্রেটারিয়াল অডিটও আছে, সেটা হচ্ছে ওই যে কমপ্লায়েন্স অডিট। এবং আরো কোনো কোনো জায়গায় কিন্তু আমাদের ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় প্রপোজাল দিয়েছে যে অ্যানুয়াল রিটার্ন, কোম্পানি সেক্রেটারি যে অ্যানুয়াল রিটার্নটা হয় এটার ক্ষেত্রে একটা অডিট এর স্কোপ করা যায় কিনা। এইভাবে আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আরজেসির সাথে কথাবার্তা বলছি, যেহেতু আরজেসি অনারেবল চেয়ারম্যান হচ্ছে আমাদের কাউন্সিল মেম্বার, তারপরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনারেবল কমিশনার আমাদের কাউন্সিল মেম্বার। এই আলাপগুলো আমরা করতে থাকি যে কিভাবে আরো চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস তাদের স্কোপটা আরো বাড়ানো যায়। যেমন আমি আমি করি হচ্ছে স্ট্যাটুটরি অডিট, মানে হচ্ছে যে সিএ ফার্মের অডিট করি। তো সিএ ফার্ম অডিট করলে আবার চার্টার সেক্রেটারি ফার্মের লাইসেন্স নেওয়া যায় না, যে কোনো একটা। তো যারা চার্টার সেক্রেটারি ফার্ম নেয় তাদের কাজের স্কোপ বাড়ানোর জন্য এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো এটা স্ট্যাটুটরি অডিট বোঝা গেল, এবং কোন কোন সেক্টর ম্যান্ডেটরি লিস্টটা আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। পরীক্ষাও আসছে আপনাদের যে কোন কোন স্যার সেক্টর। জি বলেন। স্যার একটা জিনিস আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম স্যার, আপনি মানে আপনারা যেটা অডিটটা করেন মূলত আসলে অডিট যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ আইসা যেটা বলি আর কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং। হ্যাঁ তো মূলত আসলে আমরা যদি মানে স্ট্যান্ডার্ড অডিট বলি সেটাই তো মানে যেটা আপনি করেন বা আপনারা যারা সেফ ফার্ম, এইটা কিন্তু কস্ট অডিট কি এরকম কোনো আইন দ্বারা বা কোনো স্ট্যান্ডার্ড দ্বারা এটা কি এরকম কোনো ইয়ে আছে? জি জি আছে আছে। যেমন আমি, হ্যাঁ গুড কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যে স্ট্যাটুটরি অডিটটা করি, সিএ ফার্ম দিয়ে অডিট করি, এইটা কিন্তু সব কোম্পানি করতে হয়। ইফ ইট ইজ এ কোম্পানি ইউ হ্যাভ টু সাবমিট দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর আরজেসি এন্ড ট্যাক্স অথরিটি সব জায়গায়। আর ওইটা যে আপনি বললেন যে কস্ট অডিট কিন্তু সব সেক্টরের জন্য না, নির্দিষ্ট কিছু সেক্টরের জন্য আপনার এটা ম্যান্ডেটরি করা হয়েছে, ঠিক আছে। যেমন আপনি ওই যে বললাম একটা আমি কমন বললাম, সেটা হচ্ছে যে সুগার ফ্যাক্টরি গুলো করতে হবে। সুগারের যতগুলো অর্গানাইজেশন আছে, সুগার আপনার যে ঝিল বাংলা বলেন, তারপরে যে ঠাকুরগার বলেন, অনেকগুলো আছে সুগারের যতগুলো লিস্টেড আনলিস্টেড যে কোনো কোম্পানিগুলোই কস্ট অডিট ইজ ম্যান্ডেটরি ফর দেম। আরো কতগুলো সেক্টর আছে আমি একটু দেখে একটু পরে বলছি। সো যেমন কস্ট অডিটটা ঢালাও ভাবে নাই, কিছু পার্টিকুলারলি কয়েকটা সেক্টরে বলা আছে, কয়েকটা কোম্পানিতে বলা আছে। আর স্ট্যাটুটরি অডিট ধরেন আমি 1.5 লাখ কোম্পানি আছে, 1.5 লাখ কোম্পানিকেই স্ট্যাটুটরি অডিট করতে হবে। আর কস্ট অডিট করতে হবে হয়তো দেখা গেল আপনার 10টা 12টা সেক্টরে, এরকম। তো সেই সেক্টর গুলো আমরা নাম দিয়ে দিব। বোঝা গেছে? মানে এইটাই স্যার, আমি এইটাই স্যার জানতে চাইতাম, যেমন আপনার স্ট্যাটুটরি অডিটটা বা এক্সটার্নাল অডিট যেটা, সেটার একটা স্ট্যান্ডার্ড আছে বা এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, হ্যাঁ মানে যেটা মানে আইসা দ্বারা বা লাইক এরকম কস্ট অডিটের কি ধরেন আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা অথবা এই ধরেন আপনার রেগুলারিটি বা এরকম কোন দ্বারা কি এটা এরকম আছে না? জি, যেমন ইন্টারনাল অডিটেরও কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এবং কসো ফ্রেমওয়ার্ক দিয়ে চলে। ইন্টারনাল অডিটের কসো ফ্রেমওয়ার্কটা আপনাদের দেখাবো, এবং ওই যে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস ইন্টারন্যাশনাল, ওইখান থেকেও কিছু জিনিস গাইডলাইন আছে। কিন্তু স্ট্যাটুটরি অডিট ইজ মোর পাওয়ারফুল এবং ম্যান্ডেটরি। তাহলে ওদেরটা হচ্ছে যেহেতু অপশনাল কোনো কোনো ক্ষেত্রে, যেমন আপনারা প্রথম ক্লাসেই দেখছিলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অডিট অপশনাল, বাট লিস্টেড কোম্পানিজ এর মাস্ট। সিমিলারলি কস্ট অডিট হচ্ছে প্রথমত সব সেক্টরের জন্য ম্যান্ডেটরি না, আর এটার ওরকম ওয়েল অ্যাকসেপ্টেড, সারা পৃথিবীব্যাপী অ্যাকসেপ্টেড কোনো স্ট্যান্ডার্ড নাই। আমাদের যেমন আইএসএ আছে, কিন্তু কি আছে, লোকাল ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMA-B, সেইখান থেকে কস্ট অডিট, কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। এই কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হয়। সিমিলারলি আমাদের চার্টার সেক্রেটারি অডিট বা চার্টার সেক্রেটারি প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোনো স্ট্যান্ডার্ড বা ইয়েটা কিন্তু আমরা অ্যাডাপ্ট করি নাই। কিন্তু বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড যেটা আমরা করেছি, হ্যাঁ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড যেটা করেছি 1 2 3 4 5, হ্যাঁ এইগুলো কিন্তু আবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটাকে অ্যাডাপ্ট করেছে, যে না ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ যে বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড তৈরি করছে, এগুলোকে আমরা অ্যাডাপ্ট করলাম, BSS 1 2 এরকম। সো এটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড না, ওয়াইডলি রিকগনাইজড না, বাট গ্র্যাজুয়ালি সেক্টর ভিত্তিক এটা অ্যাপ্লিকেবল। ওকে, থ্যাংক ইউ। তারপরে আসছে যে কস্ট অডিট অন বিহাফ অফ কাস্টমার। অনেক সময় কাস্টমারের ফেভারে অডিট হয়। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আমি যখন সুপারস্টার গ্রুপের ফাইন্যান্স ডাইরেক্টর CFO ছিলাম, তখন আরেকটা বড় কোম্পানি, তারা কেবল কোম্পানি, তারা ফ্যানের, যেমন অনেকগুলো কোম্পানির ফ্যান সুপারস্টার তৈরি করে দেয়, যেমন এসিআই এর কিছু লাইট সুইচ সকেট তৈরি করে দেয়, সিঙ্গারের ফ্যান এখানে ফ্যাক্টরি তৈরি হয়।
তখন সিঙ্গার অডিট পাঠায় যে না আপনারা কি প্রপারলি প্রসেস করছেন কিনা, যে কস্টিং শেয়ার করছেন ঠিক আছে কিনা, বা এসিআই পাঠাইলো যে আমার প্রি শিপমেন্ট অডিট হবে, তারপরে আমি শিপমেন্টের সময় অডিট হবে। সো এই ধরনের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অডিট হয়। আর একটা আছে কস্ট অডিট অন বিহাফ অফ দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের থেকে কস্ট অডিট নিয়োগ করা হয়। তাহলে স্ট্যাটুটরি খুবই কম, কয়েকটা সেক্টরে গভর্নমেন্টের মাস্ট আছে, এটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট, স্ট্যাটুটরি কস্ট অডিট। তারপরে কস্ট অডিট অন বিহাফ অফ গভর্নমেন্ট, এটা সেক্টর ওয়াইজ, একটু আগে বললাম যে ভোজ্য তেলের উপর হয়েছে। কস্ট অডিট বাই দ্য ট্রেড অ্যাসোসিয়েশন, এটা হয় অনেক সময় ট্রেড অ্যাসোসিয়েশনে ট্যারিফের কি রকম হবে, তারপরে গভর্নমেন্টের ট্যাক্সের যে আমাদের ফাইন্যান্স অ্যাক্টের যে প্রপোজাল গুলো আসে তখন অ্যাসোসিয়েশন দেখার চেষ্টা করে। ধরেন আমি ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মেম্বার, এখন এনার্জি প্যাক একরকম বলছে, আমি একরকম বলছি। এনার্জি প্যাক হয়তো বলছে যে এটার উপর ডিউটি বাড়াও, আমি বলছি কমাও। অথবা আর একটা কোম্পানি বলছে যে এমইপি বলছে এটা কমাও, আমি বলছি বাড়াও। সো তখন অ্যাসোসিয়েশন থেকে ইন্ডিপেন্ডেন্ট অডিটর নিয়োগ করা হয় যে দেখেন যে আসলে ফ্যাক্টটা কি, এরকম হয়। আর একটা কস্ট অডিট অন বিহাফ অফ কাস্টমার, কাস্টমার সেক্টর ক্ষেত্র বিশেষ সময় অডিট করাইতে পারে। আর কস্ট অডিট অন বিহাফ অফ ম্যানেজমেন্ট, এটা কারোর কোনো রিকোয়ারমেন্ট নেই, ম্যানেজমেন্ট নিজেই দেখতে চায় যে এখানে কস্ট এফিসিয়েন্সি বাড়ানো যায় কিনা কোনোভাবে। তো কস্ট ম্যানেজমেন্ট তখন এটা নিজেই ইমপ্লিমেন্ট করে। তো এই হচ্ছে ক্যাটাগরাইজ। এটা হচ্ছে অ্যাডভান্টেজটা, আসলে এগুলো অনেকটা থিওরিটিক্যাল আসপেক্ট, এটা কুইকলি যাওয়া যায়। কস্ট অডিট ইভ্যালুয়েটস পারফরম্যান্স অফ দ্য কোম্পানি উইথ রিগার্ডস টু দ্য কস্ট অফ প্রোডাকশন উইথ ফাইন্যান্সিয়াল অডিট ডাজ নট পারফর্ম। অনেক সময় ফাইন্যান্সিয়াল অডিট কিন্তু অত ডিটেইলে ঢুকতে পারে না, কারণ ফাইন্যান্সিয়াল অডিটের স্কোপে অত বেশি ডিটেইল কস্ট অডিট থাকে না। অনেক ক্ষেত্রে এই জন্য কস্ট অডিট আরো বেশি ফ্যাক্টরি লেভেলে বেশি কাজ করে। কস্ট অডিট ক্যান এনহ্যান্স দ্য পারফরম্যান্স অ্যান্ড প্রোডাকশন efficiencies by detecting the deviation and the reasons of visible and invisible losses. অনেক সময় ভিজিবল এবং ইনভিজিবল লসটা বের করতে পারে হচ্ছে কস্ট অডিট। ইনএফিসিয়েন্সিস আছে কিনা, এখানে কোনো লিভার ইনএফিসিয়েন্সিস, ম্যাটেরিয়াল ওয়েস্টেজ ইনএফিসিয়েন্সিস, আনইউজুয়াল ওয়েস্টেজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু বের করতে পারে। তারপরে কি করতে পারে, কস্ট অডিট ইজ রিকোয়ার্ড মেইনলি ফর প্রিভেন্টিভ মেজার্স। আগে কোনো ওই যে বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান ডিটেকশন, ডিটেকশন টাকা বা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অনেক সময় রোগ হয়ে গেল, অসুখ হয়ে গেল, এরপরে ওষুধ খেয়ে ঠিক করলেন, কি ওষুধ খেয়ে আবার কিডনি নষ্ট হয়ে গেল। আপনার হঠাৎ করে এমন ভাবে একটা বড় সমস্যা হয়ে গেল যে আপনার হাড্ডিতে হাড়ে কোন ব্যথা হওয়ার পরে আপনি খেলেন হচ্ছে পেইন কিলার খেয়ে আবার কিডনিতে প্রবলেম হয়ে গেল। সো এটাকে বলা হচ্ছে কি, মানে কিওর করার জন্য আপনার মেজার্স, বাট প্রিভেন্টিভ মেজার হচ্ছে হওয়ার আগেই আপনি এগুলো করবেন। সো এটাকে বলে প্রিভেন্টিভ মেজার। যেমন আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, গাউট হয়ে গেছে, আপনার প্রোটিন বেশি খেলে, তখন তো বুঝতাম না, আপনার প্রিভেন্টিভ মেজার নিতে পারেনি। সামুদ্রিক মাছ ইউরোপে গেছিলাম, ইউরোপে তো কয়েকবারই গেলাম, লাস্টবারের আগের বার ইউরোপে যে প্রায় 15 দিন ইউরোপে ঘুরলাম, তখন স্যামন ফিশ টিশ খেয়ে ভয়াবহ অবস্থা, বুঝতে পারিনি, এসে তো বাংলাদেশে এসে একদম বিছনায় পড়ে গাউট হয়ে গেছে। গাউট মানে হচ্ছে ওই যে বিভিন্ন হাড্ডির গোড়ায় হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যেয়ে সেটাকে ক্রিস্টাল করে ফেলে। সো আমি কোনো প্রিভেন্টিভ অ্যাকশন তখন নিতে পারছিলাম না। তারপরে ওইটা অনেক কষ্ট করে সারানোর পরে এখন কিন্তু কোন রকম কোনো বিফ টিফ বা লাল মাংসটা কিচ্ছু কেন, ইভেন মুরগি মাংস কম খাওয়া হয়, আপনার ডাল খাওয়া যায় না, তারপরে এই ধরনের বিভিন্ন কিছু। সো প্রিভেন্টিভ হচ্ছে আগের থেকে আপনি কি কি প্রবলেম ক্রিয়েট করবে এটা আপনি বন্ধ করবেন। তো কস্ট অডিট ইজ লাইক প্রিভেন্টিভ। লাইক হচ্ছে যে অনেকে বলে, এটা আমি পুরোপুরি একমত না, বাট তাও বলে যে ফাইন্যান্সিয়াল অডিট ইজ ওয়ান কাইন্ড অফ পোস্টমর্টেম, আর কস্ট অডিট বা কস্ট অ্যাকাউন্টিং ইজ অলমোস্ট, মানে আগে যে আমরা ইনভেস্টিগেশন করি, ধরেন আপনি প্রায় হেলথ চেক আপ করেন না, দিস ইজ ইনভেস্টিগেশন ইজ লাইক যে বেঁচে আছেন এই অবস্থায় ইনভেস্টিগেশন করলেন, এটাকে বলতে পারেন কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট অডিট। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে অ্যানালাইসিস বা যেটা হয় সেটা অনেকটাই পোস্ট ফাংশন নিয়ে কাজ করা হয়। সো ইট ইজ লাইক পোস্টমর্টেম। সো এটা বলে যে এটা আমি পুরোপুরি একমত না, এখানে ডিবেট আছে, তো পরে আজকে আপাতত এটা নিয়ে কথা বলবো না। কস্ট অডিট ইজ রিকোয়ার্ড মেইনলি ফর প্রিভেন্টিভ মেজার্স and a guidelines to measure in policy and decision making like a আপনার barometer of performance এর ব্যারোমিটারটা এখানে চেক করা যায়। তাহলে অ্যাডভান্টেজের ভিতরে বলছে ইন জেনারেল, এটা কিন্তু পরীক্ষা আসছে আমার মনে হয় 3 বার এই কস্ট অডিটের অ্যাডভান্টেজ পরীক্ষা, 3-4 বার গত কয়েক পরীক্ষার ভিতরে। ইন জেনারেল কস্ট অডিট ইজ বেনিফিশিয়াল ফর দ্য গভর্নমেন্ট ম্যানেজমেন্ট and different stakeholders. Cost audit disclose inefficiencies at all level of operation in the organization. It also reviews the pinpoint
activities of pilferage, ওই যে বললাম pilferage, তেলের pilferage হয়, wastage which can be controlled. Cost audit is such a helpful tool for the management in finding out the way of minimization of cost and maximization of profit. It is a strong tool for the best internal control. Best internal control establish করার একটা tool. Cost audit আরো কি আছে? Cost audit report will facilitate the government in controlling product price, এই যে একটু আগে বললাম তেলের কন্ট্রোল করা, তো তেলের প্রাইস, and collecting revenue from the industrial sector by fair assessment. It ensured the government to assess the efficiency and performance of the state-owned enterprise. ওই যে state-owned enterprise কিন্তু cost audit mandatory, যেটা বললাম খাদ্য, চিনি শিল্প, এগুলো কিন্তু আপনার state-owned কোম্পানিগুলোর আপনার cost audit mandatory. It provides information to the stakeholders regarding the efficiencies of the management of the industrial undertakings. It also enables management in reducing cost, controlling uses ratio of material by reducing wastage. আপনারা ওই যে আমরা yield ratio বলি, yield ratio মানে কতটুকু ইনপুট দিলে, মানে তিনটা র মেটেরিয়াল ঢুকলে কতটুকু আউটপুট হবে, কতটুকু ওয়েস্টেজ হবে, এই জায়গায় কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অডিটের অনেক সুযোগ আছে। ফলে আপনার ইনএফিসিয়েন্সি দূর করে, ওয়েস্টেজ দূর করে ইনপুট আউটপুট রেশিওর মাধ্যমে বোঝা যায় যে কতটুকু, যত yield ভালো হবে তত আপনার প্রফিট হবে। and operate budgetary control which maximize the profit, minimize the cost and maximize the profit. মানে আলটিমেটলি হচ্ছে বাজেটারি কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, কস্ট অডিট আপনাদেরকে হেল্প করে। প্রভিশন, এইবার এইটুকু বলি, সেটা হচ্ছে যে ওই যে আপনারা বললেন একটু আগে, এই যে কামাল সাহেব যে কোশ্চেনটা করছিলেন, এই কামাল সাহেবের অ্যান্সারটা আমার এই স্লাইডেই আছে, এখন দিয়ে দিই, পরে আরো ডিটেইল দিব, আজকে আর হয়তো 5-7 মিনিট ক্লাস কন্টিনিউ করব। তো বলা হচ্ছে যে সেকশন 220, সেকশন 210 যেটা, ওইটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট কোম্পানি অ্যাক্টের। আর কোম্পানি অ্যাক্টের সেকশন 220 of the Companies Act contain provision under which the government may বলা হচ্ছে, নট সব কোম্পানি না, may by order direct that the audit of cost accounts of the company shall be conducted in such a manner as may be specified in the order by an auditor who shall be the cost and management accountant. CMA হবে, একজন CMA হবে, এরকম কাউকে আপনার হচ্ছে করতে হবে। সো বলা হচ্ছে কি যে সেকশন 220 of the Companies Act 1994 contains provision under which the government may by order direct that an audit of cost account of the company shall be conducted in such a manner as may be specified in the order by an auditor, একটা অডিটরকে দিবে, who shall be a cost and management accountant, CMA, within the meaning of the cost and management accounting ordinance 1977. এখানে একটু আপডেট করে নিন যে 1977 এর এটা আবার 2018 সালে এই অর্ডিন্যান্সটাকে অ্যাক্ট করা হয়েছে। আমি এটা পরে লিখে দিব না, এই অর্ডিন্যান্সটা এখন কোম্পানি একটাও অর্ডিন্যান্স বলা আছে, কিন্তু ব্র্যাকেটে লিখে দিলে ভালো হবে, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাক্ট হয়ে গেছে 2018। আচ্ছা, পরে বলা হচ্ছে সেকশন 220 সাবসেকশন 2 has the provision that an audit conducted by an auditor under this section shall be addition to the audit conducted by the auditor appointed under section 210. তাহলে কোম্পানি যে 210, এটা সব কোম্পানির জন্য ম্যান্ডেটরি, এটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট বাই দা which will be conducted only by the chartered accountant. So 210 এর আন্ডারে যে অডিট, স্ট্যাটুটরি অডিট, it is conducted only by the chartered accountant, CS. আর এর বাইরে ইন এডিশন গভর্নমেন্ট চাইলে টাইম টু টাইম বাই স্পেসিফিক অর্ডার আর ডাইরেকশন কি করতে পারে, কস্ট অডিট দিতে পারে। সেটার সেকশন কত, 220। Duties of cost auditor: cost audit is liable to the company for non-performance of his duty, his or her duty, or gross negligence or fraud. Responsible to third parties for the audit certificate. He or she should maintain and keep his working paper as an evidence of this audit. আমি কিন্তু ওয়ার্কিং পেপারের একটা ক্লাস নিয়েছি, সব অডিটেই কিন্তু ওয়ার্কিং পেপার রাখতে হয়, আমি
গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম ডকুমেন্টেশন, অডিট ডকুমেন্টেশন এবং ওয়ার্কিং পেপার কেমন হয় এটা আমি দেখিয়েছিলাম। He shall not disclose the secrecy of information of the audit report. He is bound to answer queries and classification required by the government. এখানে আসলে ক্লাসিফিকেশন হওয়া উচিত না, ক্লারিফিকেশন হওয়া দরকার ছিল। এনিওয়ে ক্লারিফিকেশন হবে, এখানে একটু কারেকশন করে নিয়ে আমি ঠিক করে দিব না শীটটা দেওয়ার সময়, ক্লারিফিকেশন হবে। তাহলে এটা আমরা ডিউটিস গুলো দেখলাম। রোল, আচ্ছা এই ডিউটিস পর্যন্ত আজকে থাকি, রোলটা নেক্সট দিন পড়াই। এখন এর আগে এই স্লাইডটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে। এখানে কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা আজকে এইটা বলেই শেষ করতে চাই যে কস্ট অডিটের সেকশন হচ্ছে 220 কোম্পানিজ অ্যাক্ট 1994 এর, এটা হচ্ছে 210 এর যে স্ট্যাটুটরি অডিটের এডিশনাল হিসেবে গভর্নমেন্ট টাইম টু টাইম সার্কুলার ইস্যু করতে পারে। এবং কতগুলো সার্কুলার গভর্নমেন্ট ইস্যু করছে, কতগুলো জেনারেল অর্ডার দিয়েছে, কতগুলো সার্কুলার দিয়েছে, এটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সো আজকে প্রথমে আমরা করলাম হচ্ছে রিস্কের টাইপস অফ রিস্ক এন্ড জিনিসটা বুঝলাম, তারপর অডিট অপিনিয়ন দেখলাম, আর পরে কস্ট অডিটের একটা সার্টেন পোরশন দেখলাম, আর রেস্ট পার্টটা নেক্সট ক্লাসে দেখব। যদি কোনো কোশ্চেন থাকে আমি একটা কোশ্চেন নিতে চাই, আর নেক্সট কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে নিব ইনশাআল্লাহ। স্যার এই রিলেটেড প্রশ্ন না, এগুলি মোটামুটি বুঝছি, কিন্তু স্যার সেটা হলো বলেন যে আপনি তো স্যার মানে আমাদের আইপিএসবি কাউন্সিলে আছেন স্যার, তাই না? জি 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 কাউন্সিল মেম্বার জি স্যার। সেই জায়গাটা হলো যে আসলে সিএস এর স্কোপটা দেখা যাচ্ছে অনেক লিমিটেড, তো তাদের কাজের স্কোপটা বাড়ানোর জন্য স্যার আপনাদের বাড়ি থেকে কি ধরনের পদক্ষেপ আছে, বা তাদেরকে যদি ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, কাজের মাধ্যমে বা যেটাই বলেন আর কি, হ্যাঁ, বা আপনার বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানকে যে সিএস এর যে একটা মানে তাদের যে কার্যক্রম বা কার্যের স্কোপটা বাড়ানোর জন্য সেই পদক্ষেপটা স্যার আসলে কি হতে পারে, বা আপনারা কোনো স্টেপ নিচ্ছেন কিনা? ওকে, না আমি বুঝতে পেরেছি, আপনার সাউন্ডটা একটু কেটে আসছিল, আমি বুঝতে পারছি ভাই আপনার কোশ্চেনটা। ফার্স্ট অফ অল এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, এটা চলছে। যেমন একটা রিসেন্টলি দেখবেন যে স্ক্রুটিনাইজার, এই যে স্ক্রুটিনাইজার মানে হচ্ছে যে আপনার যে ডিজিটাল, যে আমরা যখন যে এই অনলাইনে যে এজিএম হচ্ছে, এগুলোর স্ক্রুটিনাইজার হিসেবে কিন্তু সিএস রাই সব কাজ করছে, এবং সিএস দেরই প্রথম এটা পার্টিকুলার করে এটা দেয়া ছিল। সিএ ফার্মও করতে পারে, চার্টার সেক্রেটারিও করতে পারে। তো এইটার কিন্তু আমি দেখেছি যতগুলো জায়গা হয়েছে, যে সানাউল্লাহ স্যার সহ অন্যরা অনেকগুলো জায়গায় কাজ করেছে। সো এইটা একটা সুযোগ আছে। আর এরকম যত জায়গায় চার্টার সেক্রেটারিতে স্কোপ আছে সব জায়গাগুলোই কিন্তু, যেমন ধরেন ভ্যাট এজেন্ট হিসেবে ভ্যাট হিসেবে ভ্যাটের রিকগনিশন পেয়েছে। এবার অনেকদিন ধরে আইটিপির ইস্যু ছিল যে চার্টার সেক্রেটারি হলে অটোমেটিক আইটিপি হবে, এটা নিয়ে আমরা চেষ্টা করছিলাম, হয়নি। এবার আশা করা যায় ইনশাল্লাহ হবে। এরকম স্কোপ কিন্তু তৈরি করার জন্য কাজ চলছে, হ্যাঁ, একটা কোঅর্ডিনেটেড ভূমিকা দরকার। এটা আসলে আমি আর ক্লাসে আর ডিটেল বলতে চাই না, যদি আপনি ওয়ান টু ওয়ান কখনো জানতে চান তখন একটা বলবো যে এটার উদ্যোগ অনেক আছে, বাট আরো একটু কোঅর্ডিনেটেড একটা কম্বাইন্ড একটা ফুল এফোর্ট দরকার। সেটার জন্য আমরাও